পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে ১৬ আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। ৪ বছরে পাবে ১,৬০,০০,০০০ পরিবার। কেটে যাচ্ছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে ২ সপ্তাহ পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু। পাম্পে নেই দীর্ঘ লাইন, ভোগান্তি কমে যাওয়ায় গাড়ি চালকদের স্বস্তি। গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে জামাত সহ ১১ দলীয় ঐক্য। বিভিন্ন জেলায় বিক্ষোভ, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। জনকল্যাণের দাম কমানোর দাবি। দেশকে ধ্বংস করে ভারতে বসে নতুন ষড়যন্ত্রে আওয়ামী লীগ। মন্তব্য হুইপের, শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী গ্রেফতার, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এবং কক্সবাজারে উখিয়ার বালুখালী শূন্যরেখায় মাইন বিস্ফোরণ। বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন। ১ বছরে মিয়ানমারের সীমান্তে নিহত ৪, আহত ৩১ জন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪ বছরে পাবে ১,৬০,০০,০০০ পরিবার। সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, ১.৫ মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর ৩ ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের ১০ মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। ১৬ আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন জানান, ১৬ আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই ৪০,২০,০০০ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের ১৬ আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাটছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে ২ সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে শুরু হয়েছে সরবরাহ। এতে পাম্পে নেই দীর্ঘ লাইন, ভোগান্তি কমে যাওয়ায় স্বস্তিতে গাড়ি চালকরা। কেটেছে সংকট, মাত্র ৫ থেকে ১০ মিনিটের অপেক্ষায় চাহিদা মতো মিলছে গ্যাস। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। যানবাহনের ভিড় থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না। অল্প সময়ে গ্যাস নিতে পারছেন চালকরা। কালকে সারাদিন গ্যাস পাইনি, আজকে লাইনে দেওয়ার পর ২০ মিনিট পরে গ্যাস পাচ্ছি। মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে, অনেক সুবিধা হয়েছে, তাড়াতাড়ি পাইছি। সরকার আমাদেরকে এইভাবে দেয়, তারপর আমরা একটু
শান্তি পাওয়া যায়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে বুধবার রাত থেকে গ্যাসের চাপ বাড়ায় দ্রুত সরবরাহ সম্ভব হচ্ছে। এতে কমেছে যানবাহনের জটলা। কালকে রাতে মানে খুব সুন্দরভাবে চলতেছে, লাইনে তো তেমন জ্বালাতে হচ্ছে না, মানে গাড়িতে রানিং আছে। এদিকে রাজধানীতে কমেছে গ্যাস সংকট। লাইন ছাড়া জ্বালানি নিতে পেরে খুশি যানবাহন চালকরা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি নজরদারির দাবি তাদের। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে। তো কোনো ভোগান্তি দেখলাম না। কিছুটা রিল্যাক্স আজকে, গ্যাসের ইয়াটা মানে প্রেশার ভালো, আজকের গাড়ি লাইনটা কম। গত 21 জুলাই কক্সবাজারে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় দেশে গ্যাস সংকট দেখা দেয়। চট্টগ্রামে সরবরাহ নেমে আসে অর্ধেকে। মেরামত শেষে বুধবার থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। ফেতুসলিপি, সময় সংবাদ। গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল জামাত সহ 11 দলীয় ঐক্য। বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন। জনকল্যাণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া দাবি তাদের। গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে জামায়াত সহ 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার বরিশাল, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, বগুড়া, বাগেরহাট, পিরোজপুর ও নোয়াখালী সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন জোটের নেতাকর্মীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের অতিরিক্ত বিল সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে অভিযোগ করেন তারা। দ্রুত এসব সংকট সমাধানে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। গ্যাস সংকট দ্রুত নিরসন করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। কারো 3000 টাকার বিল 9000 টাকা হবে। কি পরিমাণ এখানে দুর্নীতি হচ্ছে সেটা ভাবনার অতীত। ক্ষমতায় আসার 5 মাসের মধ্যেই 3 বার বিদ্যুতের বিল, গ্যাসের দাম এবং তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি যেটা দেওয়া হলো, এটা জনগণের দাবি। জনকল্যাণে দ্রুত সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা পালনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেন 11 দলের নেতাকর্মীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। 15 বছর অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করে শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বললেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে দেশ থেকে তাড়িয়েছে, আবারও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করবে। দুপুরে নাটোরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের 4 তলা একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করে তিনি এ কথা বলেন। চক্রান্ত যতই করেন, ষড়যন্ত্র যতই করেন, যেভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাকে দেশ ছাড়া করেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ওখানে বসে ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। শেখ হাসিনা দেশে এলেই আইন অনুযায়ী গ্রেফতার ও তাকে জেলে যেতে হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন করে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অগস্টের পরই সিদ্ধান্ত হবে। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। আমরা যেটুকু আইন এখন পর্যন্ত বুঝি, উনি সরাসরি দেশে সাধারণ মানুষের মতো আসবার কোনো সুযোগ নাই। উনি যেভাবে আসুক, আসার সাথে সাথে আইনগতভাবে উনি গ্রেপ্তারের আওতায় আসবেন। বাংলা সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, সড়ক ছাপিয়ে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় ভোগান্তি, নালা পরিষ্কার না করায় দুর্ভোগ, অভিযোগ বাসিন্দা। কক্সবাজারে সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের কোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। বিজেপি জানায়, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যায় বদি আলম সহ কয়েকজন। এ সময় শূন্য রেখায় পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুতুপালংস্থ MSF হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে গত 1 বছরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 4 জন নিহত ও 31 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভারী বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ডুবে যায়, চরম বিপাকে পড়েন রাস্তায় চলাচলকারীরা। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এটি চট্টগ্রাম নগরীর মুহুরীপাড়ার চিত্র। বর্ষণে 2 তলা একটি ভবনের নিচের তলায় পানি ঢুকে যাওয়ায় শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে বসবাসকারী পরিবারটি। নগরীর বেশিরভাগ নিচু এলাকার চিত্র একই। বুধবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকে তা প্রবল আকার ধারণ করে। এতে নগরীর মুহুরীপাড়া, ব্যাপারীপাড়া, কাতালগঞ্জ, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা তলিয়ে যায়। নিচু এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দী মানুষরা পড়েন চরম বিপাকে। সেই সঙ্গে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি মনে করেন 15 মিনিট 20 মিনিট হলেই কি এখানে পানি জমে যায়। এমন পরিস্থিতি হয়ে যায়, মানে চলার উপযোগী থাকে না আর কি। গরম পানি, কাজ করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি চালান যায় না, মানে গাড়ি ডুবিয়ে যায়। কষ্ট হলো তো কিছু করে না, ফেটে দেয়, আমাদের থেকে গাড়ি চালাতে হয়। নালা নর্দমাগুলো ঠিকমতো পরিষ্কার না করায় বৃষ্টি হলেই নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। একটু বৃষ্টি হইলে পানি হয়ে যায় ওখানে নিচে। এখন আমরা অনেক কষ্টতে আছি। পানি ঢুকার জায়গা আছে, বের হওয়ার রাস্তা নেই। অনেকদিন ধরে নালা জাম হয়ে রয়েছে, ভিতরে ময়লা পরিষ্কার হয় না, সিটি কর্পোরেশন লোক আসেই না। জলাবদ্ধতা সরকারকে এটা নিয়ে একটু দেখতে হবে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে ব্যয় হয়েছে 900 কোটি টাকা। তারপরও মেলেনি কোনো সুফল। গত জুলাই মাসের অতিবৃষ্টির কবলে বর্তমানে পানিবন্দী 2 উপজেলার 50 গ্রামের অন্তত 1 লাখ মানুষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ, মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘর ধরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। 1 দফা বাড়ানো কাজের মেয়াদও শেষের পথে, কিন্তু কাজ হয়েছে মাত্র 10%। ভোগান্তি পোহাচ্ছেন সড়ক ব্যবহারকারীরা। জেলা প্রশাসন বলছে প্রকল্পকে জমি বুঝে দেওয়া হয়েছে, আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরো দমে শুরু হচ্ছে না কাজ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান।
ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে 2020 সালের 24 নভেম্বর। কাজের মেয়াদ এক দফা বাড়িয়ে বর্ধিত করা হয় 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 10%। কয়েকটি স্থানে ফ্লাইওভারের পাইলিং, ব্রিজের গার্ডার, কালভার্টের কিছু অংশ সম্পন্ন হলেও মূল সড়কের কাজ এখনো শুরু হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ধুলাবালু, খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন ভোগান্তির আরেক নাম। যশোরে যায় 6 লেন রাস্তা, যাতে অতি দ্রুত এই রাস্তাটা রাস্তার কাজটা সম্পূর্ণ হয়। আমাদের এই কাজটি শুনছি নাকি ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু আমার যে মনে হচ্ছে যে আরো 2-4 বছরে এই রাস্তার কাজ শেষ হবে না। আমরা চলাচল করতে পারছি না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভালো চাই আমরা, গতি বাড়ানোর দরকার, কারণ জনগণ যথেষ্ট ভোগান্তি হচ্ছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত যাত্রী লাগতো আধা ঘন্টা, এখন লাগে 1 ঘন্টার উপরে। যানবাহন ব্যাপক সময় আপনার বিকল হয়ে পড়ে থাকে, বিভিন্ন সময় দুর্ঘটনা হয়। এইগুলো রাস্তার কাজটা দ্রুত সম্পন্ন হলে এলাকার লোকের খুব উপকার হয়। জেলা প্রশাসন বলছে গত মাসে প্রকল্প কর্তৃপক্ষকে বুঝে দেয়া হয়েছে জমি, আর সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলেও এখনো অনেক স্থাপনা অপসারণ হয়নি। স্থাপনা সরানো হলেই পুরোদমে শুরু হবে কাজ। 6 থেকে 7 মাস আগে আমাদের প্রথম ফেজ সেটি আমরা উইকেয়ার প্রকল্পকে বুঝিয়ে দিয়েছি। সদরের যে অংশটুকু সেটিও আমরা গত মাসে বুঝিয়ে দিয়েছি। আমাদের দিক থেকে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই। কিছু কিছু স্থাপনা এখনো আছে, তো সেগুলা হয়তো খুব দ্রুততম সময়ে হয়তো ওনারা স্থাপনাটা সরে নেবেন এবং আমরা প্রস্তুত আছি কাজের জন্য। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন অনুমোদন দেওয়া হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মরণ ফাঁদে পরিণত হয়েছে সাতক্ষীরা পৌরসভার নির্মাণাধীন ড্রেন। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা প্রাচীর দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন ঠিকাদার। আর পৌর কর্তৃপক্ষ বলছে সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ঝুঁকির মুখে পড়েছে সড়ক সংলগ্ন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। এমন চিত্র দেখা গেছে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাটিয়া সরকারপাড়া এলাকায়। কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে। আবার বাড়ি থেকে বের হতে বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। আমরা ভ্যান নিয়ে চলতে পারি না ভাই, আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে চলতে হয়। দেখেন পট ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এমনি তো জলবদ্ধতা এলাকা, ড্রেনটা যেভাবে পড়ে আছে আমরা এবছর টোটালি চলাফেরা করতে পারবো না। আমি তো পার হতে পারি না, কেউ বাইরে হতে পারে না, পথ নেই ঘাট নেই, কি করবে? বাড়ির সামনে সাঁকো দিয়ে তাদের পার হতে হচ্ছে, বিশেষ করে শিশু, বাচ্চা, মহিলারা অসুবিধায় পড়ছে। কাজে ধীরগতির কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ করা হবে ড্রেনের কাজ। এখন এই কাজটা করতে আমাদের সময়ের থেকে একটু কিছু দীর্ঘায়িত হওয়ার অনেক ত্রুটি বিচ্যুতির কারণ আছে, তবে আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর পৌর প্রকৌশলী জানান সেপ্টেম্বরে শেষ করতে না পারলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ডিডিএলজি প্রশাসক স্যারের নির্দেশে ঠিকাদারকে ডেকে খুব দ্রুত কাজটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যদি সেভাবে কাজ শুরু না করে তাহলে পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা নেব ঠিকাদারের বিরুদ্ধে। 2024 সালের 5 মে 15,36,23,512 টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়ক ও 1.8 কিলোমিটার ড্রেন নির্মাণে কার্যাদেশ পায় বনান্তর ট্রেডিং লিমিটেড। সময় সংবাদ, সাতক্ষীরা। ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কে প্রশাসনের অভিযান। গুড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা। সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ। এ সময় মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্পের অধিগ্রহণ করা প্রায় 2.5 একর জমি উদ্ধার করা হয়। ভেঙে ফেলা হয় অবৈধভাবে গড়ে তোলা 19টি স্থাপনা। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকান ও গাছ নিলামে বিক্রি করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্নয়নের সুফল চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর টাইগার পাস থেকে 41 নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি চলমান সৌন্দর্য বর্ধন, বৃক্ষরোপণ, সড়ক সংস্কার, মিডিয়ার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। কাজের গুণগত মান ও বাস্তবায়নের গতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন এবং সর্বোচ্চ মান নিশ্চিত করার নির্দেশনা দেন। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। সকালে বিক্ষোভ মিছিল বের করে দুর্গাপুর ও বাহাদুরপুর সহ অন্যান্য এলাকার বাসিন্দারা। ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর সড়কে অবস্থান নেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় একাংশের যান চলাচল। স্থানীয়রা বলেন, দিনের পর দিন নদী থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে মানুষের ফসলি জমি ও ভিটে মাটি। প্রশাসনকে বারবার জানালেও তোয়াক্কা করছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা। এভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে এখানে সরকারের একটা স্থাপনা আছে, পাওয়ার হাউস, আশুগঞ্জ পাওয়ার হাউস পৃথিবী এবং একটা চট্টগ্রামপুরে একটা টাওয়ার আছে, এটা ধ্বংস হয়ে পড়ে যাবে। আমাদের কৃষি পণ্যগুলা হচ্ছে এই পণ্যগুলো একের পর এক ভেঙে ধ্বংস হয়ে যাবে। এখানে আশ্বস্ত করতে এসেছি যে আমরা আজকে অভিযান করব এবং সামনের দিনগুলোতে এই অভিযান চলমান থাকবে। চাঁপাইনবাবগঞ্জে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। পাওয়ার টিলার চালক আবুল কালাম আজাদ গ্রামের বাড়ি নাচুলের বান্দা গ্রামে যাচ্ছিল। দেওপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শিবলি হোসেন রুবেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুধবার ভোরে নগরের মোতালেবের মোড় এলাকায় একজনকে গুলি করে সন্ত্রাসীরা। এরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে পুলিশ। আজ ভোরে নগরের নিরালা এলাকা থেকে গ্রেফতার করা হয় চিহ্নিত সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য রুবেলকে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নড়াইলে অভিনব কৌশলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা আরজ আলী শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আরজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় 5টি, সদর থানায় 2টি, খুলনার দিঘলিয়া থানায় 1টি এবং গোপালগঞ্জ সদর থানায় 1টি ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চলছিল। বুধবার রাতে কালিয়া উপজেলার জোকারচর গ্রামে পুলিশের সদস্যরা হকার, দিনমজুর, ভ্যান চালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দেখছেন বাংলা সময়। লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবক ইকবাল মাতবরের মৃত্যু হয়েছে। সকালে মৃত্যুর খবর আসে পরিবারে। শুরু হয় শোকের মাতম। স্বজনরা জানায়, কয়েক মাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য সাগর মাতবর ও কামরুল মাতবরের প্রলোভনে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন ইকবাল মাতবর। চুক্তিমতে 20 লাখ টাকা দালালের হাতে তুলে দেয় পরিবার। পরে ইতালির পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে বন্দী করে নির্যাতন চালায় দালাল চক্র। চাওয়া হয় মুক্তিপণের 12 লাখ টাকা। ধার দেনা করে মাফিয়াদের আরও 8 লাখ টাকা দেয় যুবকের পরিবার। চাহিদা মতো বাকি 4 লাখ টাকা না দেয় ইকবালের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এই ঘটনায় জড়িত দালাল সাগর মাতবর ও কামরুল মাতবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজের কুড়িগ্রাম জেলা সংবাদদাতা মোহাম্মদ জুবাইরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে প্রেস ক্লাব ও কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। বক্তারা সাংবাদিক জুবাইরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বুধবার দুপুরে উলিপুর উপজেলা হলরুমে জুলাই গণ অভ্যুত্থানের আলোচনা সভায় সংবাদ সংগ্রহ করতে গেলে জুবাইরকে
বাইরে ডেকে এনে হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 56 জন রোগী। সরকারি হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে। তবে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকের পরীক্ষায় আক্রান্তের সংখ্যা আরও বেশি। এদিকে হঠাৎ করে রোগী বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একটানা জ্বর, শরীর ব্যথা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। জ্বর, গা ব্যথা, এই মাথায় জ্বালা করে, পায়ে জ্বালা পোড়া করে, করার পরে এসে টেস্ট করার পরে ওই তো ডেঙ্গু ধরা পড়ে। গা ব্যথা হয়েছিল, তারপরে হালকা হালকা জ্বর হয়েছিল, ওষুধের না খাইছি, কমে নেই। শরীরে জ্বালা পোড়া আছে, এরই হলো অসম্ভব পরিমাণে মাথায় যন্ত্রণা। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে অভয়নগর উপজেলায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। যশোরে এবছর জুন মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ সারা দেশের তুলনায় কিছুটা কম থাকলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার 8 উপজেলাতেই মিলছে ডেঙ্গু রোগী। রোগীদের দাবি, শহরে ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হলেও গ্রামগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে এসে ডাক্তারের কাছে আপনার চেক আপ করি, চেক আপের তখন ডেঙ্গু পজিটিভ আসে। আমি আজকে 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমার শরীরের ভিতর ব্যথা, তারপরে জ্বর। জুন মাসে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 55 জন। এই মাসে সেটা অলরেডি আজকে 116 জন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আমাদের এখানে যেন সকল রোগী সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে, সেইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষার কার্যক্রম বজায় রেখেছি। মানসিক সচেতন করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার কিন্তু হাসপাতাল সহ চিকিৎসা কেন্দ্রের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি মৌসুমে আক্রান্ত রোগীদের মধ্যে 347 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তবে কেউ মারা যাননি। সময় সংবাদ, যশোর। ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরিদর্শনকালে হাসপাতালের চারপাশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি। দুপুরে তিনি অংশ নেন ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায়। এ সময় হাসপাতালটির নানা অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, গত 17 বছরের জঞ্জাল দূর করতে কিছুটা সময় লাগবে, তবে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকায় বিএনপি সরকার হাসপাতালটিকে আধুনিকায়ন সহ সুব্যবস্থাপনায় ফিরিয়ে আনবে। গেল 2 মাসে মেহেরপুরে বন্ধ রয়েছে সরকারি হাসপাতালে অপারেশন। তালাবদ্ধভাবে পড়ে রয়েছে অপারেশন থিয়েটার। অস্ত্রোপচারের রোগীদের চিকিৎসা নিতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তবে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আলী অপারেশনের রোগী। গেল 1 মাস ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জেলার হাসপাতালে অপারেশন বন্ধ। বেসরকারিভাবে কিংবা জেলার বাইরে চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকায় এভাবেই ভুগছেন তিনি। গেল 2 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। প্রতিনিয়ত গাইনি, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের শত শত রোগী বঞ্চিত হচ্ছে সেবা থেকে। বাইরে ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দ্রুত অপারেশন চালুর দাবি ভুক্তভোগীদের। এখানে তো কোনো চিকিৎসাই নেই, মনে করেন এখানে থেকে এরা আমাকে বলছে যে আপনাকে বাইরে যাইতে হবে এটা অপারেশন করার জন্য। বিনা পয়সায় চিকিৎসা হয়, ওই জন্য এসেছি। হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি চালু হোক। অনেকগুলাই যন্ত্রপাতি আছে ওটির, কিন্তু এখনো চালু হয়নি। রোগী আসছে আমাদের কাছে, কিন্তু আমরা বলছি ওটি হচ্ছে না, ওরা চলে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার পদায়ন হলেও যোগদান করেননি তিনি। একজন জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া হিসেবে অর্ডার হয়েছে, উনি এখনো জয়েন করেননি।
উনি যদি জয়েন্টের ডেট পার হয়ে যায়, জয়েন না করে, তাহলে আবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখানে মাইনর অপারেশন হয়, কিন্তু মেজর অপারেশন হচ্ছে না, কারণ আমাদের এখানে একজন গাইনি কনসালটেন্ট থাকলেও অ্যানেস্থেসিওলজির কোনো কনসালটেন্ট নেই। দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া পদটি শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে, জানালো সিভিল সার্জন। আমরা জনবলের কারণে ওটি করতে পারছি না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এগুলি বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। সরকারিভাবে মুজিবনগর ও গাংনী উপজেলায় 2টি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত এক দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ। খুলনার কয়রা, দাকপ ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসল দিয়ে আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে তোলা যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ হয়, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের 3-4 বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, খুলনা শহরের বস্তিগুলোর প্রায় 70% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার। এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুদ, এতে লোকসানের শঙ্কায় মিল মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল না কেনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ তাদের। উৎপাদিত এবং সংরক্ষিত চালের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। দেশের বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই এলাকায় 192টি চাল মিলে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিভিন্ন মানের চাল। চাল মিলগুলো উৎপাদিত বিপুল পরিমাণ চাল এখন গুদামে আটকে আছে। চাল গুদামজাত থাকায় বৃদ্ধি পেয়েছে সংরক্ষণ সংকট ও নষ্ট হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন ধরে গুদামে চাল সংরক্ষণ করতে গিয়ে বাড়ছে গুদাম ভাড়া, শ্রমিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পাশাপাশি অতিরিক্ত সময় ধরে সংরক্ষণে চালের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া তথা খাজানগর এলাকায় যতগুলো মিল আছে প্রত্যেকটা মিলে একই অবস্থা। আমরা যারা মিল মালিক আছে, আমরা মনে হয় না টিকে থাকতে পারবো। আমাদের সামনে অনেক হয়তো খারাপ দিক আসতে পারে। সঠিক সময় যদি আমরা চাউল বিক্রয় করতে না পারি, তাহলে আমাদের এক সময় মিল বন্ধ করে দেওয়ার উপক্রম হতে পারে। দাম না বেড়েও যদি আমাদের রেগুলার বেস যদি প্রতিদিন বেচা কেনাটা ঠিক মতন থাকে,
এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ক্রয় না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মজুতকৃত চালের বিষয়ে সরকারের মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। আমাদেরকে সরকারের সহায়তা, সরকারের বাণিজ্য ব্যাংক সেক্টর যেন আমাদেরকে আরও স্বল্প ঋণে যাতে আমাদের সহায়তা দেয়। বিদ্যুতের যে মূল্যটা এটা যেন এই শিল্পকে যেন কৃষি শিল্পের যেন বিদ্যুতের মূল্যটা যেন একটু স্থিতিশীল রাখে। কুষ্টিয়া খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার মিলগুলো প্রতিদিন প্রায় ৩৫০০ মেট্রিক টন চাল উৎপাদন করে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তো এগুলো তো হাস্যকর ব্যাপার। তো এগুলো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের জনগণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইউনাইটেড আছে। কোনোভাবেই এখানে যে ফ্যাসিবাদ চলেছে গত 17-18 বছর, সেই ফ্যাসিবাদ আবার ফেরত আসুক, আবার এখানে ফ্যাসিবাদে উত্থান হোক, সেটা কোনোভাবে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আমার প্রশ্ন দুইটা। আমি প্রথম প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে একটা স্টেবল পর্যায়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক পৌঁছেছিল বলে আমাদের অন্তত মনে হয়েছে। এই ঘটনার পরে আবার সম্পর্কটা আসলে নিচের দিকে চলে গেল কিনা, আগে আমি এই প্রশ্ন করি, পরে প্রশ্ন পরে হচ্ছে। একবারই দুটো করো। একবারে দুটো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদিও আপনি বলবেন যে এখনো ম্যাচিউর হয় না, এই সময় আছে, দেরি আছে, কিন্তু ব্রিক্সের প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টা এটা কতখানি মানে আমি বলছি যে কূটনীতিক সিদ্ধান্তের জন্য ভালো হবে কিনা বিএনপির জন্য, যে এটা একটা একেবারেই আরেকজনের দাওয়াত, শুধু এটা এমন না যে দ্বিপক্ষীয় কোনো দাওয়াত, এটা একেবারেই আরেকটা সংগঠন সেখানকার দাওয়াত হিসেবে, সেই হিসেবেও প্রধানমন্ত্রী যাবেন কিনা দাওয়াতটা রক্ষা করতে। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার, দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আমরা চাই যে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে, অনেক আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে, যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অঙ্ক দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলা সময়। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল তার সৃষ্টির মূল মন্ত্র। বাঙালির ভাব বৈচিত্র্যে সদা জাগ্রত কবিগুরু রবীন্দ্রনাথ। প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তার কুঠি বাড়িতে ছিল নানা আয়োজন। কবির মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংস্কৃতিক কর্মীরা। পরে কাস্টোডিয়ানের কার্যালয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিল্পীদের নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহ কবি, সাহিত্যিক ও রবীন্দ্র ভক্তরা উপস্থিত ছিলেন। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। কেটে যাচ্ছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু। পাম্পে নেই দীর্ঘ লাইন। ভোগান্তি কমে যাওয়ায় গাড়ি চালকদের স্বস্তি। এবং গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে জামাত সহ 11 দলীয় ঐক্য। বিভিন্ন জেলায় বিক্ষোভ। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। জনকল্যাণে দাম কমানোর দাবি। এ ছিল বাংলা সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।